ভারতের আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ। দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য স্বাধীন হয়নি দেশ, বললেন নেতারা। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত। ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তরুণদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভুল। ঢাকা কলেজের আলোচনায় হাসনাত আব্দুল্লাহ। নষ্ট করা যাবে না জুলুমের বিরুদ্ধে আন্দোলনের চেতনা। তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি, আশা ট্রাইব্যুনালের পরামর্শ ক্যাডমানের। অস্থিতিশীল করতে প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত, অভিযোগ সাবেক পুলিশ কর্মকর্তাদের। ফরিদপুরে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী ভারতীয় মিডিয়ায়। পাসপোর্ট আটকে বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগ। আমার পাসপোর্টটা মানে ওই পাশে দেওয়ার পরে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে কিছু বলো। ওদের প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস নিয়ে পিএইচডি করতে চাইলে শেষ 3টির দিকে তাকালেই হবে, মন্তব্য ডক্টর শেখাওয়াতের। ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে, বললেন সংস্কার কমিশন প্রধান। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগ্রাসনের বিরুদ্ধে এবার লং মার্চ নিয়ে আখাউড়ায় ভারত সীমান্তে গেল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকা থেকে ভৈরব হয়ে আখাউড়ায় গিয়ে শেষ হয় লং মার্চ। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশটির চক্রান্ত রুখতে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতকে এমন বার্তা দিতেই এই লং মার্চ। লং মার্চের সাথে ছিলেন সহকর্মী আরেফিন শাকিল, ক্যামেরায় মাসুম তপু। স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন বার্তা দিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই আয়োজন। সকাল 9টায় নয়াপল্টন থেকে শুরু হয় আগরতলা সীমান্ত অভিমুখী লং মার্চ। সংগঠন তিনটির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে আগ্রাসন বিরোধী ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। লং মার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন, দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য স্বাধীন হয়নি দেশ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে আগরতলা অভিমুখে লং মার্চটি পথে পথে বিএনপি নেতাকর্মী ও জনতার উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়। দুপুরে ভৈরবে পথসভায় দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্যার দাবিতে 2014 সালে তিস্তা অভিমুখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লং মার্চ করে বিএনপির নেতাকর্মীরা। সেই ঘটনার প্রায় 10 বছর পর আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করল বিএনপির 3 সংগঠন। দলের তরুণ নেতারা বলছেন, বারবার ভারতের আগ্রাসী মনোভাবের কারণে এমন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তারা চান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। বিকাল 4টায় লং মার্চ পৌঁছায় আখাউড়া সীমান্তে। স্থানীয় স্কুল মাঠের জনসভায় নেতারা দেশের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন। বলেন, পলাতক শেখ হাসিনা ও ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের প্রতিদিন সীমাটির জন্য আমরা পাহারায় থাকবো। আমরা পিন্ডির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। ভারতে এখন আওয়ামী সন্ত্রাসীদের যারা যারা অবস্থান করছে তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমরা কেন রক্তচক্ষুকে ভয় পাই না। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। লং মার্চে অংশ নেন 3 সংগঠনের জেলা, মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।
বহরে প্রায় 4 শতাধিক গাড়ি থাকায় ঢাকা সিলেট মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি। আর রক্তপাত প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবেই দেশ করতে হবে। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। লন্ডন সফররত বিএনপি মহাসচিব বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের। জানান, 5 আগস্টের পর ভারত সারা বিশ্বে অপপ্রচার চালাচ্ছে, বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ উল্লেখ করে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ নতুন স্বপ্নের লক্ষ্যেই ঘোষণা করা হয় 31 দফা। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করি। যে অনেক রক্তপাত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আর রক্তপাত নয়, আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি, ভালোবাসার একটা বাংলাদেশ গড়ে। কোনো শক্তি যদি মনে করে তরুণদের মাইনাস করে ক্ষমতায় যাবে, তাহলে ভুল করবে। এই মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণদের মানসিক দখল নিতে পূর্ববর্তী প্রজন্ম সচেষ্ট। ঢাকা কলেজের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সেখানে অন্যরা বলেন, তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আন্দোলনের সুফল বেহাত হয়ে যাবে। জুলাই আন্দোলন, যে অভ্যুত্থানে নতুনভাবে জেগে ওঠে বাংলাদেশ। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পরিবর্তনের হাওয়া বইতে থাকে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সবখানে। আর ওই আন্দোলনে সর্বাগ্রে নেতৃত্ব দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বুধবার জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এই আলোচনার আয়োজন করে। সেখানে সমন্বয়করা বলেন, আন্দোলনের সুফল যে যার ঘরে তুলতে চেষ্টা করছে, অথচ প্রধান কোন রাজনৈতিক দলের কেউই মারা যাননি আন্দোলনে। পুলিশ জনগণের উপর গুলি চালিয়ে তাদের মনোবল ভেঙে গিয়েছে। আমলারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেই জন্য তাদের আজকে কোনো মনোবল নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে, ভারতের দাদাবাবুদের হাত আমরা রাখবো না। আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ঢাকা কলেজে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করার সংগ্রাম। সভায় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জেনারেশন কনফ্লিক্টে আছে তরুণরা। এ কারণে আগের প্রজন্ম চায় আবারও তরুণদের দাসখতে নাম লেখাতে, কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা কখনোই আর দাসখতে নাম লেখাবে না। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে জুলুম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সতর্ক দৃষ্টিতে রয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের এই চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত থেকে শুরু করে কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী। সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শোরার অধিবেশন। এতে উদ্বোধনী বক্তব্যে দলটির আমির বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। আবারও তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর।
ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। তাই ছাত্র জনতার আত্মত্যাগে জন্ম হওয়া নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ। সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নির্বাচন নিয়ে জামাতের আমির বলেন, নির্বাচন সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। একই সাথে যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে, এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে বলে আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি কার্ডম্যান। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। টবি বলেন, বিচার কাজ স্বচ্ছভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই চলছে। জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখানে 4টি মামলায় বিচার চলছে শেখ হাসিনা, তার মন্ত্রী ও আমলাসহ 72 জনের। এই ট্রাইব্যুনালেই রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। বুধবার গণহত্যার বিচার নিয়ে প্রসিকিউশনের সাথে বৈঠক করেন তিনি। এখানে জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে। বিভিন্ন আইনের সাথে তুলনা করে বলা চলে স্বচ্ছভাবেই এখানে বিচার চলছে। আপনি সেটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মেলাতে পারেন। বিচারিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে পরামর্শ দেয়া হবে। জুলাই আগস্টে গণহত্যা ঘটিয়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রোটোকল নিশ্চিত করেই আশ্রয় দিয়েছে দেশটি। তাকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে বিচারে কোনো সমস্যা নেই বলে জানান টবি। ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন। বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চায়, সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন। তবে প্রতিবেশী দেশটি শেখ হাসিনাকে ফেরত না দিলে বৈশ্বিক অন্য নিয়ম ব্যবহার করতে পারে সরকার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার স্বচ্ছ করতে প্রসিকিউশনের সাথে একযোগে কাজ করছেন টবি ক্যাডম্যান। তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন, এইখানে কোথায় কী কী সমস্যা হচ্ছে, কী কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন। সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন, আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন, সহযোগিতা করবেন। বিগত সরকারের আমলে জামায়াত নেতাদের বিচার চলাকালে তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল টবি ক্যাডম্যানকে। তবে তখন তাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। ডক্টর ইউনূস সরকার গঠনের পর দ্বিতীয়বার বাংলাদেশে এলেন, জানান কাজ করতে পেরে ভালো লাগার কথা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। বুধবার বেলা 11টার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা। কাকরাইল সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন মিছিল। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারত। দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবেন বলেও জানান তারা। এ সময় গেল 15 বছরের শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। আমাদের প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়া চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ স্বরূপ। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে এই অঞ্চলের যুবক তরুণদের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার সকালে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত। পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় যোগাযোগ করা কঠিন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে। পার্বত্য এলাকার তরুণরা বিশ্ব নাগরিক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শত সমস্যার পরও ইচ্ছা শক্তি আর চেষ্টার কারণে পাহাড়ের মেয়েরা ফুটবলে এগিয়ে যাচ্ছে, দেশের জন্য বয়ে আনছে সম্মান। সবচেয়ে সুন্দর এলাকা, কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলোর সমাধানযোগ্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান সহ ৮ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম। সম্প্রতি ফরিদপুরের এক যুবকের দেয়া বক্তব্য কলকাতার মিডিয়ায় ভাইরাল হয়। পরিবারের দাবি, চাপে ফেলে নেওয়া হয়েছে বেফাঁস মন্তব্য, তারপর ছড়ানো হয়েছে ফলাও করে। এছাড়া জেলার এক ছাত্রলীগ নেতার ছড়ানো নির্যাতনের অভিযোগকে অপপ্রচার বলছে সনাতন সম্প্রদায়। হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী অবস্থা নিয়ে এভাবেই গত ৮ ডিসেম্বর ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দেন ফরিদপুরের স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ কর্মকার। বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা এই আতঙ্কে আছে। ছেলের এমন বক্তব্যে হতবাক বাবা সুনীল কর্মকার ও পরিবার। শহরে হিন্দুদের দোকানপাট এবং বাড়িতে হামলার অভিযোগকে বানোয়াট বলছেন তারা। কলকাতায় বেড়াতে যাওয়া ছেলের সাথে কথা বলার পর অভিভাবকদের দাবি, পাসপোর্ট আটকে রেখে শুভকে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে। ওরে আমি ফোন করছিলাম যে তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি, বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা মানে ওই পাশে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কিছু বলো, এই কথা বলি তুমি বলো। হ্যাঁ, আমি বললাম তুই যে এই কথাগুলো বললি তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে? কয় না, এই ধরনের ঘটনা ঘটে নাই। তাহলে তুই বললি কিসের জন্য? কয় আমারে কইতেছে এই কথাগুলো বলো। তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না, হ্যাঁ আমার পাসপোর্ট দিবে না, আমি এই জন্য বলছি। সবাই নাকি এগুলো লাইট নিতেছে, আগে তুমি বেড়াতে টাইনে নামাই আমার বলে বলো, তুমি আরো বলো, আরো কিছু বলো, আরো কিছু। আমি হেসে বললাম তুই বললি কিসের জন্য? আমাকে আমি তো বুঝতে পারিনি যে এই সমস্ত হবে, আমি কিছু বুঝতে পারিনি, আমার যে কি হয়েছিল মাথায় আমি বুঝতে পারিনি। বাংলাদেশ থাকবে না। দেশটির মিডিয়ায় এমন অসংখ্য মিথ্যাচারের আরেকটি ছড়িয়েছে নিউজ আউটলেট দ্য ওয়াল। কলকাতায় অবস্থানরত ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকারকে দেখা যায় অভিযোগ জানাতে। পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতায় এখন আশ্রয় নিয়েছে। পুলিশ বলছে এই সবই কমিউনাল প্রোপাগান্ডা, যার সত্যতা মেলেনি। অমিয় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি। ৫ আগস্টের পর জেলায় সনাতন নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি তার। উদ্দেশ্যপ্রণীতভাবে আসলে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করে থাকতে পারে। ৫ই আগস্টের পরে আমাদের থানা এলাকায় হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিউনিটির লোকজনের উপর কোনো সহিংস ঘটনা বা কোনো হামলা, ভাঙচুর কিংবা উপাসনালয়ে হামলা, এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি। অমিয় ও শুভর মতো যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন হিন্দু সম্প্রদায়ের। শুভর যে প্রচারটা করলো, বক্তব্য দিল, এটা মিথ্যা ভিত্তি। ৫ই আগস্ট থেকে বিগত ৪ মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। ও যে প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সরকার পরিবর্তন হইলেই হইলো, কোনো সময় ফোনই হয় নাই যে সরকারি আইছে, যে সরকারি
গেছে, কোনো সরকারের ইসেই আমাদের এখানে অন্তত কোনো সমস্যা নেই। কালকের বাবার একটা স্টেটমেন্ট দিছে রাখতে দেখলাম যে নেশাগ্রস্ত, বিকারগ্রস্ত, মানে এই একটা বাজে ছেলে। অপপ্রচার চালিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা না করে ভারতীয় প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্থানীয় সনাতনীদের। আমিন বাবু, যমুনা নিউজ। প্রবাসীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি আর থাকছে না। চলতি মাস থেকেই মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘব হচ্ছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বিদেশে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে দক্ষ জনবল পাঠানোতে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাথে ট্যালেন্ট পার্টনারশিপের মাধ্যমে ইউরোপে দক্ষ জনবল পাঠানো হবে বলেও জানান তিনি। প্রবাসীদের পাসপোর্ট ইস্যুতে ভোগান্তি দীর্ঘদিনের, বিশেষ করে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে অভিযোগ বেশ পুরনো। তবে এবার সুখবর দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তা দেন উপদেষ্টা। জানান, প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘবের ব্যবস্থা নিয়েছে সরকার। আগামী 15 ডিসেম্বরের পর থেকে নির্বিঘ্নে সেবা পাবেন প্রবাসীরা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআইপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ইউরোপে দক্ষ জনবল পাঠানোর সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আইএলও এবং বিএমইটির আয়োজনে ট্যালেন্ট পার্টনারশিপ বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ নজরুল। স্কিল ওয়ার্কফোর্স বাইরে পাঠানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল, এই ঘাটতি পূরণ করার জন্য একটা অনেক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন উইথ দেয়ার সাপোর্ট। আমরা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে চাচ্ছি, যাতে ওনারা যখন ইউরোপিয়ান দেশগুলোর ডিমান্ড হচ্ছে স্কিল ওয়ার্কফোর্সেস, ওনারা যখন ওখানে যাবে দ্যাট উড বি এ সেফ মাইগ্রেশন এবং দ্যাট উড বি এ ভেরি মাচ হোয়াট শুড আই সে মানে বেনিফিশিয়াল ফর দেয়ার ওয়েল বিইং অ্যাজ ওয়েল। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত এবং কৃষি খাতের মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনবল সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ একটি মানব সম্পদের দেশ। এই জনবলকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। ইউরোপীয় ইউনিয়নের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে প্রযুক্তি, সেবা খাত ও কৃষি খাতের মতো নানা ক্ষেত্রে দক্ষ জনবল সরবরাহ করতে পারবো আমরা। এর মাধ্যমে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে উন্নতির দিকে। বাংলাদেশের সাথে এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ইইউ প্রতিনিধিরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় স্বার্থ সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো এগিয়ে নেওয়া হবে। কুমিল্লায় এমনটাই বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশনে যোগ দেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ছে, যে কারণে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের মূল কাজগুলো শেষ হলে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা যেতে পারে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। 12 বছর 6 মাসের নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের সনদ বাতিল করা হবে। অভিযুক্তরা দোষ স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবেন, নয়তো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকিয়া আজম। ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য উপযুক্ত নয় ঢাকার ফুট ওভারব্রিজগুলো।
হকারদের দখলেই বেশিরভাগ সংকীর্ণ পথচারী চলাচলের পথ। এসকেলেটর প্রায় সবকটি অকেজো, অযত্ন অবহেলায় জমে থাকছে আবর্জনা। আবার নতুন ফুট ওভারব্রিজের সিঁড়িগুলো উঁচু, যা বয়স্ক ও অসুস্থদের চলাচলের অনুপযোগী। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে সড়ক পারাপারই এখন চ্যালেঞ্জ। রাজধানী ফুট ওভারব্রিজগুলোর বেহাল দশার কথা জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা, ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে পথচারীদের নিরাপদ পারাপারের জন্যই ফুট ওভারব্রিজ, কিন্তু মানুষ হাঁটার জায়গাটা কই? কুড়িল, নর্দা ও বাড্ডা ফুট ওভারব্রিজের অর্ধেকের বেশিতে থাকে এমন ভাসমান দোকান। কেনাকাটার জন্য দাঁড়ালে আর হাঁটার জায়গাই নেই। আশেপাশে দোকান আছে, এর জন্য আমাদের কষ্ট। বাচ্চা কুলে নিয়ে যাচ্ছে, একটা রিক্সের ভিতরে সবাই আমরা থাকি আর কি। আমি তো রেগুলার আসা যাওয়া করি, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। এগুলো রিমুভ করা দরকার ইমিডিয়েটলি। উত্তরে বিমানবন্দর, শেওড়া, কাকলি, বনানী, ইসিবি, মিরপুর 10 ও 1 নম্বর। দক্ষিণে নিউ মার্কেট ও শাহবাগের ফুট ওভারব্রিজগুলোরও একই দশা। অনেকের অভিযোগ, ওভারব্রিজে ওঠার সিঁড়ির ধাপগুলো এতটাই উঁচু যা পথচারী বান্ধব নয়। দুই পাশে দোকান থাকে, যার কারণে চলতেও সমস্যা, যারা দোকানদার তাদেরও সমস্যা। তাই দোকানপাটগুলো না থাকলেই মনে হয় ভালো হতো। মানুষ যখন বেশি যায় তখন হাঁটতে একটু অসুবিধা হয়, এর সাথে ওর ঘষা লাগে। নগরবাসীকে ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে আর বয়স্ক ও অসুস্থদের জন্য কয়েকটিতে বসানো হয়েছিল এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। তবে কুড়িল, এয়ারপোর্ট, বনানী ও ইসিবির ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি অকেজো বহুদিন ধরে। দীর্ঘদিন ধরে এটা একরকম বলা হচ্ছে অচল। আমরা যারা বয়স্ক মানুষ বা শিশু বাচ্চা নিয়ে এই রাস্তা পারাপার হই বা সিঁড়িতে উঠতে চেষ্টা করি, খুবই কষ্ট হয়। আপনারা অনেকদিন যাবত তো পড়ে রয়েছে এটা এইভাবে, কিন্তু এখন যদি এটা ঠিক হয় তাহলে আমাকে মতন মানুষ বা আরও অনেক সমস্যার মতন মানুষ এরা করতে অনেক সুবিধা হয় আর কি। আমাদের হাঁটুতে ব্যথা, হাড়ের সমস্যা আছে, এই জন্য দেখা যায় যে এই যে উঠছি হাঁপাই গেছি, চলন্ত সিঁড়িটা থাকলে তো একটু আসান হতো। ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, নষ্ট হয়ে যাওয়া চলন্ত সিঁড়িগুলো চালু করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ফুট ওভারব্রিজগুলো করা হবে হকার মুক্ত। আমরা খুব শীঘ্রই এগুলো আমদানি করব, আমদানি করে এটাকে সংযোজন করা হবে, তখন সমস্যাগুলো মিটে যাবে। এবং এসকেলেটর সংযোজন হলে আপনি যেটা বলেছেন অবৈধ দখল বা হকাররা যেটাকে, সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। যদি না যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আইন প্রয়োগ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই ফুট ওভারব্রিজগুলোতে। কোথাও জমে আছে আবর্জনা, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা। দেখে বোঝাই যায় বহুদিন ঝাড়ু পড়েনি এখানে। নিরাপদ সড়ক পারাপারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফুট ওভারব্রিজ। তবে এসব ফুট ওভারব্রিজে ভাসমান হকারদের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। তাই পথচারীদের দাবি, দ্রুত এসব হকারদের উচ্ছেদ করে চলাচল বান্ধব করা হোক এসব ওভারব্রিজগুলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 5 স্টার হোটেলের চুক্তি বাতিল করে খেলার মাঠ ও পার্কের জন্য জমি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন খিলক্ষেত ও জোয়ার সাহারা এলাকার বাসিন্দারা। সকালে মানববন্ধন করে এই দাবি জানান তারা। বলেন, রেল কর্তৃপক্ষ লিজ প্রক্রিয়া থেকে সরে না এলে এলাকাবাসী আরও বড় আন্দোলন গড়ে তুলবে। খিলক্ষেত রেললাইন সংলগ্ন এই জায়গাটি দীর্ঘদিন জলাবদ্ধ এলাকা। এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় মাটি ফেলে খানিকটা অংশ ভরাট করা হয়। এরপর খিলক্ষেত, নিকুঞ্জ এবং জোয়ার সাহারার বাসিন্দারা নিজ খরচে বালু ফেলে জমিটিকে খেলার মাঠের উপযুক্ত করেন। বিকেল হলেই এলাকার শিশু কিশোররা দল বেঁধে খেলাধুলা করে এই মাঠে। এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের। রেল কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে 5 স্টার হোটেলের জন্য মাঠটি লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। খেলার মাঠের দাবিতে সকালে 300 ফুট সংযোগ সড়কে মানববন্ধন করেন তারা। না, স্কুলের মাঠ নেই, এই মাঠে তো এরকম ছোট একটা মাঠে হয় না। এই জায়গায় পার্ক সম্পর্কে আমরা এই জায়গায় আটাশোলা করতে পারি, তো এই জায়গায় যদি কোনো কিছু করে ফেলে এটা তো আমাদের মুখে সম্ভব, মানানো সম্ভব না। খেলাধুলা করতে সবসময় পারি না। আমারও একটি দাবি যে খেলার মাঠ হোক। কি করতেছে, মাঠ তৈরি না করে এখানে তারা হোটেল তৈরি করতেছে, যেটার কোনো প্রয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা স্টিল এই দাবিতেই থাকবো, কারণ আমাদের এই মাঠটা দরকার। আমরা তো চাবই না, আমাদের যেটা অধিকার পাওয়ার সেটা আমরা চেয়ে যাবো। বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, ভালো একটা খেলার মাঠ নাই, খেলতে পারে না।
যার কারণে আমাদের বাচ্চারা যাতে সুস্থভাবে খেলতে পারে। এলাকাটিতে বেশ কয়েকটি স্কুল কলেজ থাকলেও নেই কোনো খেলার মাঠ, স্থানীয়দের হাঁটাহাঁটির জন্য কোনো পার্কও নেই। তাই জনস্বার্থে রেলের জমিটি খেলার মাঠ ও পার্কের জন্য বরাদ্দ চান সচেতন নাগরিকরা। আমাদের এই ছেলে মেয়েদের একটু মুক্ত আবহাওয়ার জন্য, খেলাধুলা করার জন্য এই হোটেলের পরিবর্তে এখানে আমরা একটা সুন্দর মাঠ চাই। রহমতে পার্ক থাক, জীবনের সবচেয়ে বড় সম্পদ সুস্থ দেহ। আল্লাহ সেইটা পার্কে খেলতে পারবে, মানুষ করতে পারবে, মন মানসিকতার পরিবর্তন হবে। কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এলাকাতে একটি খেলার মাঠ অতীব প্রয়োজন এবং খুব দ্রুত এটার বাস্তবায়ন আমরা চাই। এলাকাবাসীর অভিযোগ, জমির পুরো অংশ রেল কর্তৃপক্ষের নয়, স্থানীয় বাসিন্দাদেরও আংশিক মালিকানা আছে। স্থানীয়দের কাছ থেকে অধিগ্রহণ করা জমি, মাঠ ও পার্কের জন্য বরাদ্দের দাবি তাদের। লিজ বাতিলের জন্য আমরা মহামান্য হাইকোর্টে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা রিট করেছি। রিট শুনানি অপেক্ষায় আছে আমরা মনে করি, কিন্তু দেখা যায় যে রিট শুনানি থাকা অবস্থায়ও এই 5ই আগস্টের পর সরকারের বিদায়ের পর, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে আবার তারা সেই মিলেনিয়াম কোম্পানি আবার এখানে উন্নয়নের জন্য চেষ্টা করছে। মাঠের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার শুধু জুলাই আন্দোলনের কথাই বলে, বিএনপির গত 16 বছরের আন্দোলন স্বীকার করে না, এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান। সরকারের কেউ কেউ বিএনপির চেয়ে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর। বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সঠিক খোঁজ এখনও জাতি জানে না। আওয়ামী লীগ নেতারা কিভাবে পালিয়ে গেল এবং কারা তাদের সহযোগিতা করেছে, এমন প্রশ্ন রাখেন বিএনপি এই নেতা। আন্দোলন চলমান উল্লেখ করে গয়েশ্বর বলেন, আন্দোলন এখনও চলমান, এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট হবে বিএনপির। আমাদের 16 বছরের আন্দোলনের ফসল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি স্বীকার করে না। তারা স্বীকার করে আজকে কৃতিত্ব যাই আছে সবকিছু 5ই আগস্টের অর্থাৎ ছাত্রদের আন্দোলন। সীমান্ত অতিক্রম করলো, টাকাগুলো কার কাছে রেখে গেল? আমি যদি আজকে জানতে চাই, কার কাছে জানতে চাই, কে উত্তর দেবে? অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমে গঠিত কমিশনসমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিচার বিভাগ সংস্কার কমিশন এবং বাংলাদেশ আইন সমিতি আয়োজন করে এক মতবিনিময় সভা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে মতবিনিময় সভায় বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ রূপরেখা তুলে ধরা হয়। বিচার বিভাগ সংস্কারের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপন, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন, সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের কেস ম্যানেজমেন্ট সংস্কারের কথা বলা হয়। সেই সাথে বিচারকদের বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধাদি সহ বিচার বিভাগ সংস্কারে বাস্তবভিত্তিক সুপারিশ নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আদালতে আনার সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে টাঙ্গাইলে আদালত চত্বরে এই ঘটনা ঘটে। আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলার আসামি সাবেক কৃষিমন্ত্রীর জামিন ধার্যের দিন ছিল আজ। তাকে আদালত চত্বরে নেওয়া হলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে হাজির না করেই গাড়ি ঘুরিয়ে নেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা সেই বহরে বাধা দিয়ে ডিম ছড়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আদালত সাবেক কৃষিমন্ত্রীর জামিন নামঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে হবির বাড়ির ডুবালিয়াপাড়া এলাকায় বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী মফিজুর রহমান সাগর ও স্ত্রী রেহেনা আক্তার নূপুরের নিথর দেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাফিজুর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার বাসিন্দা আর রেহেনা আক্তারের নূপুরের নিবাস নেত্রকোনার মদন থানায়। স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন তারা। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। মৃতদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুরে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে ক্ষুব্ধ জনতা।
বুধবার সন্ধ্যায় সদরের চরণসিপুর গ্রামে হায়দার মোল্লা নামে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় জিয়া মোল্লার 7 বছর বয়সী মেয়ে তাহিয়ার খোঁজ মিলছিল না। সন্দেহের জেরে প্রতিবেশী হায়দারের বাসায় পুলিশ তল্লাশি চালালে বারান্দা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে হায়দারকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছে থেকে তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। হায়দারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আমার ছেলের কলাম কি ওই বাড়ি যা দেখ কোন বাড়ি আছে, কোন বাড়ি পাইলো না পাইতে এই যে আসছে হয়ে আসলে একটা মাসুম বাচ্চা মারা গেছে, মেয়ে বাচ্চা বিশেষ করে তাদের আবেগটাকে তারা এত পর্যায়ে নিয়ে গেছে যে আমরা আউট অফ কন্ট্রোল। সেটা আমরা অনেক অনুরোধ করছি। এখানকার জনপ্রতিনিধি ছিল, সাংবাদিক ভাই আপনারাও ছিলেন, ছাত্র প্রতিনিধি সবাই ছিল এখানে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেহেদি মাসুদ, মাহমুদুল হাসান সাজিদ ও হারুনুর রশিদ নামের 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত সোমবার ভুক্তভোগীর সাবেক প্রেমিক মাসুদ তাকে চা পান করানোর কথা বলে শহরের ফরেস্ট এলাকায় নিয়ে যায়। সেখানে এক পরিত্যক্ত ঘরে পালাক্রমে ভিকটিমের উপর নির্যাতন চালানো হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় 4 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে শিবচন্ডী সীমান্তে 3 নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায় ঠাকুরগাঁয়ে এক দালালকে 1 লাখ টাকা দেওয়ার বিনিময়ে 2 ছেলে মেয়ে সহ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মনিরামচন্দ্র বর্মন ও হীরা রানী দম্পতি। সাথে ছিলেন মনিরামের ভাতিজা নিমাই। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 46 ব্যাটালিয়ন মদনবাড়ি ক্যাম্পের টহল সদস্যরা তাদের বাধা প্রদান করে বিজিবির সুকানি ক্যাম্পকে অবগত করে। পরে তাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় মনিরামের মেয়ে অপ্রাপ্তবয়স্ক হয়, তাকে পরিবারের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পাসপোর্ট নিয়ে হতাশা কাটছে না মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের। পাসপোর্ট নবায়নে বিলম্বের কারণে এই মাঝে অবৈধ হয়ে পড়েছেন অনেকে। এ বিষয়ে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রায় 28,000 MRP আবেদন প্রক্রিয়াকরণ শেষ অনুমোদন সহ পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করে। এসব আবেদন পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই ঢাকায় অবস্থিত পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্টগুলো প্রিন্টের কাজ শুরু হবে। হাইকমিশন জানিয়েছে জানুয়ারি মাসের 2য় অথবা 3য় সপ্তাহ থেকে হাইকমিশন পাসপোর্ট বিতরণের কাজ শুরু করতে পারবে। বৃহত্তর চট্টগ্রামে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচারের কার্যকরী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বৈধ প্ল্যাটফর্ম হিসেবে গঠন করা হয়েছে চট্টগ্রাম উইংস নামের সংগঠন। নতুন এই সংগঠনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সহ চট্টগ্রাম উইংসের সদস্যরা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে সেখানে বসবাসরত চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের জন্য যাত্রা শুরু করল চট্টগ্রাম উইংস। বিপুল সংখ্যক চট্টগ্রাম প্রবাসীদের একটি বৈধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি। প্রবাসের বুকে চট্টগ্রামের আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এমন উদ্যোগ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের। ঐতিহ্য, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আত্মমানবতার সেবায় কাজ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করতেছি। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্দেশনায় বৃহত্তর চট্টগ্রাম উইংসের সমস্ত কার্যকলাপ চালাতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলেই কেবল আমরা সবার সাথে সম্মিলিতভাবে সমাজ এবং দেশের সাথে কাজ করে আমাদের উইংসের সুনাম বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। প্রতিজনেই আমরা আমাদের বাংলাদেশের প্রতিনিধি, আমাদের চালচলন, আমাদের সৌন্দর্য, বাংলাদেশের সৌন্দর্য। বৃহত্তর চট্টগ্রাম উইংসের আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে সদস্য সচিব সেলিম পারভেজের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ইকবাল। কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ওমানের আইনকে যেন অমান্য করে কোনো কাজ না করে সেজন্য ওমান সরকার এই আঞ্চলিক উইংগুলো ওনারা দিয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার মধ্যে অনেক সময় দেওয়া দরকার আছে, অনেক পরিশ্রম আছে, অনেক মেধার দরকার আছে, অর্থের দরকার আছে। আমি আশা করব ভবিষ্যতে এরাই এই সোশ্যাল ক্লাব বলেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন উইংসের নেতৃত্ব দিবে। কুমিল্লার আছি, নোয়াখালী আছি, সবাই আমরা বাংলাদেশি।
সবার জন্য কাজ করতে হবে। আমরা প্রত্যেকটা উইংস আরো সুন্দরভাবে কাজ করব আপনাদের সাথে মিলে, এবং আমাদের যে বিভিন্ন বৈষম্যগুলো আছে সেগুলো যেন আমরা দূর করতে পারি। প্রবাসের মাটিতে স্থানীয় আইন মেনে চট্টগ্রাম উইংসকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক। আমরা যাই কিছু করি সেটা আইনের ভিতরে থেকে করি, এই দেশের সরকারের যে নির্দেশনা আছে ওইটার ভিতর থেকে করি, যাতে আমরা কোনো অবস্থাতেই আইনের ব্যত্যয় না ঘটাই। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা দিয়ে ফেলবেন, তাইলে হবে কি ওখানে আপনারা যতগুলো অনুষ্ঠান করতেছেন ওগুলো লিখে দিবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম উইংসের প্রসারে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। চ্যারিটি সংস্থা আপাসেনের উদ্যোগে ইন্টারন্যাশনাল ডে অব পার্সনস উইথ ডিসএবিলিটি উপলক্ষে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পৃষ্ঠপোষকতায় পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম ইভেন্টস ভেন্যুতে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। এতে আপাসেনের শিক্ষার্থী ছাড়াও ডিসএবিলিটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত 11টি সংগঠন ও সরকারি বেশ কয়েকটি সংস্থা অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে 20 জনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্ডস হেলথ NHS ট্রাস্ট এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর বেথ ব্রাউন, আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফোল্ডস, প্যারেন্টস অ্যাম্বাসেডর আমির হোসেন এবং সংস্থাটির ট্রাস্টি ও অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যাজিক শো, প্যারা কার্নিভাল ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আপাসেন শিক্ষার্থীরা। নির্বাচন ব্যবস্থা ধ্বংস নিয়ে কেউ PhD করতে চাইলে তাকে বিদেশ যাবার দরকার নেই, দেশের সবশেষ 3টি নির্বাচনের দিকে তাকালেই হবে, এমন মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার, শ্রম উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শেখাওয়াত হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা তৈরির জন্য দিল্লি ষড়যন্ত্র করছে। এদিকে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন। গণতন্ত্রের পথে চলি একসাথে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচনে করণীয় বাধা ও উত্তরণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারী এবং আলোচকরা। আগামী নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিতের উপর জোর দেন অংশগ্রহণকারীরা। 2টা বা 3টার মধ্যে আমরা জানলাম যে সেখানে 30% ভোট হয়েছে, যদিও সেখানে ভোটার উপস্থিতি ছিল না। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 15 বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ, তাই সংস্কার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা ও জনমত তৈরিতে কাজ করতে হবে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আমরা আদালতে গিয়েছি, 17 ডিসেম্বরে রায় হবে, এটা যাতে আবার বাতিল না হয়, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। অতীতের নির্বাচনগুলো থেকে ব্যতিক্রম হবে এবার, এমন প্রত্যাশা সাবেক কমিশনার শ্রম উপদেষ্টা ডক্টর শেখাওয়াত হোসেনের। যদি করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না, এখানেই আপনি একেবারে এত মোটা থিসিস লিখতে পারবেন। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন, তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইটস ভেরি আনফরচুনেট। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত হলেও বসে নেই শেখ হাসিনা ও তার দোসররা, তারা এখনও বিভিন্ন সেক্টরে অস্থিরতা চালাচ্ছে। সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে, কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। নিজের ভোটের ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শও দেন এই উপদেষ্টা। এই রাইটটা আপনাকে এস্টাবলিশ আপনাকেও করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এছাড়া যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।